যে গতদিন কোন টপিক কভার করছিলাম, আপনাদের কি মনে আছে? প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন পর্যন্ত। ওকে। এই যে স্প্রিং একটা টুল ইউজ করে লাস্ট ছিল। আচ্ছা, আপনাদেরকে কি আমি দেখাইছি হচ্ছে সাইটোস্কেপ দেখাইছি? জি, অল্প একটু দেখানো হয়েছিল। আপনাদেরকে বলছিলাম সাইটোস্কেপটা ডাউনলোড করে জি। রাখতে, কেউ কি হ্যাঁ, করছিলেন? আমি করেছি। ওকে। আমি কি এটা ইউজ করা দেখাইছিলাম? মেবি না, আমাদের দুটো মনে স্ট্রিং। ওকে। জি স্যার। যে আপনারা যারা কাজ করছেন কিভাবে করছেন, কতটুকু পর্যন্ত করছেন, কেউ একজন? আচ্ছা, আমাদের মেইনলি হচ্ছে পড়া নিয়ে একটা ছিল, আর আমাদের টাস্ক ছিল হচ্ছে যে কোনো 3টা ডাটা সেট নিয়ে সেটার হচ্ছে আপ রেগুলেটেড, ডাউন রেগুলেটেড জিন এবং আপ রেগুলেটেড এন্ড ডাউন রেগুলেটেড এর হচ্ছে কমন জিনগুলো বের করে সেটা হচ্ছে ডাটা তৈরি করা। সেখান থেকে আমি হচ্ছে গ্লিবোপ্লাস্টোমা বা ব্রেন ক্যান্সারের হচ্ছে 3টা ডাটা সেট নিয়েছি প্রথমে, আর হচ্ছে GO2R থেকে হচ্ছে অ্যানালাইসিস করার মাধ্যমে পি অ্যাডজাস্টেন্ট ভ্যালু, পি ভ্যালু, লগ এফসি এবং জিন সিম্পল চার্ট নিয়ে সেখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড টেবিলে সিলেক্ট করে হচ্ছে সেটা নোটপ্যাডে থেকে সিলেক্ট করে হচ্ছে এক্সেলে নিয়েছি। এক্সেলে নেওয়ার পর হচ্ছে ফাইলগুলো ক্রিয়েট করার পর আমরা সেখান থেকে হচ্ছে ফিল্টারের মাধ্যমে হচ্ছে আপ রেগুলেটেড অ্যান্ড ডাউন রেগুলেটেড জিন বের করেছি এবং স্ট্রিং অ্যাপের মাধ্যমে হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন আর হচ্ছে জেভিনের মাধ্যমে হচ্ছে কমন জিনগুলো বের করেছি। ওকে, আপনি যে হচ্ছে স্ট্রিং এ যে জিনগুলো দিলেন, এগুলো কোন জিনগুলো দিলেন? এটা হচ্ছে আমি আপ রেগুলেটেড তারপর সবটুকু তো হচ্ছে ক্লিয়ারই ছিল, তাই মোটামুটি সবকিছু করে ফেলেছি, কোনো রকম কনফিউশন ছিল না। মানে নেক্সট কাজের জন্য হচ্ছে পরবর্তীতে কি করব সেটার জন্য আর কি। আচ্ছা, আর কেউ আছেন যে এতটুকু পর্যন্ত করছেন? আমরা আরেকজন স্টুডেন্টের মানে দেখা পেতে চাই যে করছেন এতটুকু পর্যন্ত। এনিওয়ান? ইয়া আমি 3টা ডাটা সেট নিয়ে কাজ করি না, আমি একটা ডাটা সেট নিয়ে কাজ করছি। আমি ওইটারই আপ অ্যান্ড ডাউন রেগুলেটেড জিনগুলো বের করছি, আর স্প্রিং থেকে আমি মানে ফুল আপ অ্যান্ড ডাউন দিছি, আর তারপরে আমি একটা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন পেয়েছি। এতটুকু পর্যন্ত আমি করছি। আচ্ছা, আপনাদের তো অনেক সময় ছিল, প্রায় মাঝে অনেক দিন গেছে। আপনাদের আরো মানে এই কাজটুকু তো আসলে আহ, বেশি সময়ের কাজ না, একটু বসলেই হয়ে যায় আর কি। বাই দ্য ওয়ে হচ্ছে ধন্যবাদ আপনাকে, আপনি বলছেন আহ, যে না আপনি কিছু হলে করছেন আর কি, বাট ফুলটা হলে আরো বেশি ভালো হতো। কারণ ওই দিনই তো হচ্ছে স্যার বলে দিছিলেন যে 3টা ডেটা সেট নিয়ে কাজ করার জন্য আর কি। বাই দ্য ওয়ে আমরা আজকে দেখব যে আমরা তো কমন জিন লিস্ট পেলাম, এখন হচ্ছে কমন জিন লিস্ট পাওয়ার পরে আমরা কি কি অ্যানালাইসিস করতে পারি। আমাদের মেইন যে অ্যানালাইসিস আজকে আমরা মানে 2টা অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ। এরপরে একটা হচ্ছে ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস, আর আরেকটা হচ্ছে সাইটোস্কেপের মাধ্যমে আপনার হাব জিন বের করা, তারপরে পিপিআই নেটওয়ার্ক তৈরি করা। এই 3টা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল পার্ট। তো আমি একটু আগে জি স্যার। অঙ্কুর, হ্যাঁ আমি একটু বলি। স্যার বলেন। আমার মনে হয় এখানে আমাদের এখানে যারা আছে সবার একটু ওই গুগল শিটটা একটু পূরণ করো, নামগুলো দাও।
তোমার সবার নাম লিখছো নাকি পূরণ করো নাই? হ্যালো, আচ্ছা আমি একটু সবাইকে নক দেই, তাহলে আমার মনে হয় বেটার হয়। ওই সময় এটা দিলে একটু বেটার হতো। সাদিয়া আক্তার, তুমি কি পূরণ করছো? জি আমি হচ্ছে গ্লিবোব্লাস্টোমা নিয়ে কাজ করতে প্রোজ। জি স্যার। হ্যাঁ স্যার আমি করছি। অ্যালজাইমার ডিজিজ নিছি আমি। আচ্ছা, শারিয়ার আহমেদ। স্যার আমি এখন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, পূরণ করো। তাহলে হচ্ছে এখানে তো আসলে অল্প কয়েকজনই পূরণ করছে। হ্যাঁ, সবাই হয়তো ওইদের বন্ধে বিভিন্ন জায়গায় আছে। আসলে আসলে তোমাদের আসলে ইয়ে হলে ভালো হতো আসলে। তাহলে পূরণ করো। আর আসলে তাহলে আমাদের তোমাদের স্যার যা যেভাবে বলতেছে তোমরা সেভাবে করো। নেক্সট, তাহলে তোমাদের হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কাজ যাতে হচ্ছে আসলে অ্যানালাইজ পার্টটা হয়ে যায়। হ্যাঁ ওকে বের বলো। স্যার আমি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করো, সমস্যা নেই। ওকে, আমরা যেখানে ছিলাম ওকে, আমাদের এই মাহমুদুল আসো? স্যার হচ্ছে মাহমুদুল, তুমি তাহলে ওই যে রেকর্ডটা করো, ও যখন শুরু করবে হুম, ঠিক আছে। ওকে, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা হচ্ছে অনেক কষ্ট করে জয়েন করছেন আজকের সেশনে। আমরা আমাদের সেশনটা শুরু করছি। আমাদের আজকের সেশনে আমরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যানালাইসিস দেখব। আহ, আজকের আমাদের প্রথম অ্যানালাইসিস দেখব আমরা হচ্ছে ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস। তাহলে আমরা আজকে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করি যে এটা কেন গুরুত্বপূর্ণ, কেন করতে হবে আমাদের। আচ্ছা ইয়ে ওকে ওর জি মেইন, স্যার, তুমি জি তাহলে স্যার হচ্ছে বলেন। ওই যে আমাদের একটা স্টুডেন্ট যে কাজটা করছে, জি তাহলে স্যার। ওর যে আমাদের একটা স্টুডেন্ট যে কাজ করছে ওর ডাটা সেট নিয়েই তুমি তাহলে দেখাও। হ্যাঁ, তাহলে হয়তো আমাদের জন্য বেটার হয়। ওকে বলো যে ওর যে ডাটা সেটগুলো করছে, কমন জিনিসগুলো বের করছে 3টা ডাটা সেট থেকে, সেইগুলো নিয়ে ফার্দার কিভাবে করা যায় সেইটাই দেখাও, তাহলে একটু বেটার হবে। আচ্ছা, তাহলে কমন জিন কোথায় আছে? হ্যাঁ, তো তুমি কি আসো? কমন জিনটা কিভাবে পাবো? না, ও কি করছে কিনা সেটা ওর কাছে আছে কি কমন জিনগুলা? সাদিয়া দিয়া দেও। জি আমার কাছে হচ্ছে স্প্রেডশিটটা ওপেন করলে ওখানে হচ্ছে দেয়া আছে। আমি তো কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না, আমি নামগুলো দেখতে পাচ্ছি। লিঙ্কগুলো মনে হয় ডিলিট হয়ে গেছে, লিঙ্কগুলো আবার দাও তোমরা। আচ্ছা আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করব? স্ক্রিনে শেয়ার করলে হবে না, তুমি তোমার ওই লিঙ্কগুলো আবার তোমার ওই এক্সেল শিটে যে শেয়ার ড্রাইভ আছে সেখানে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি দিতে থাকেন, আমি হচ্ছে এর মধ্যে একটু কথা বলতে থাকি, আপনি করতে থাকেন। হ্যাঁ, বলে আপনি জানাবেন। আচ্ছা, আমাদের ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, কেন করব, বা এই অ্যানালিসিসটা আসলে কি মিন করে। আপনারা যেহেতু অনেকেই হচ্ছে এখানে নন বায়োলজিক্যাল
ব্যাকগ্রাউন্ডেরও আছেন, সেক্ষেত্রে আপনাদের কাছে এই বিষয়গুলো একটু নতুন মনে হতে পারে। আর যদি একটু শুনেন, ট্রাই করেন, একটু নিজেরা স্টাডি করেন, তাহলে এটা বোঝা পসিবল। ফাংশনাল অ্যারেঞ্জমেন্ট অ্যানালাইসিস, আমরা যে জিনগুলো পেলাম, কমন জিন হতে পারে বা হচ্ছে আমরা অ্যানালাইসিস করার পরে যে জিনগুলো পেলাম, এই জিনগুলো কি আসলেই আপনার ওই ডিজিজের সাথে জড়িত কিনা, বা যদি জড়িত হয়ে থাকে তাহলে হচ্ছে একটা ডিজিজ হওয়ার মেকানিজম থাকে, যেটাকে আমরা হচ্ছে বলি প্যাথোজেনেসিস। এবং একই সাথে প্যাথোজেনেসিস মানে হচ্ছে এটা কিভাবে ডেভেলপ হচ্ছে ডিজিজটা। তাহলে অবশ্যই আমাদের বডিতে নর্মাল যে ফিজিওলজিক্যাল যে মেকানিজম গুলো আছে, ফিজিওলজিক্যাল মেকানিজম গুলো যখন ডিসরাপ্ট হয়, তখনই আমাদের এই ডিজিজ গুলো আমাদের বডিতে তৈরি হয়। তাহলে আমাদের একটা ফিজিওলজিক্যাল মেকানিজমে কে ইনভলভ থাকে, কোনো পার্টিকুলার জিন ইনভলভ থাকে, এনজাইম এনজাইম ইনভলভ থাকে। তাহলে এই এনজাইম গুলোর এগেনস্টে প্রত্যেকটা এনজাইম কিছু জিন দ্বারা রেগুলেটেড হয়। তাহলে আমরা যে জিনগুলো বের করছি আপরেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হিসেবে, সেই জিনগুলো যদি ওই পার্টিকুলার ফিজিওলজিক্যাল মেকানিজমে কাজ করে, ওই মেকানিজমে যে এনজাইমটা দায়ী, ওই এনজাইমটাকে যদি নিয়ন্ত্রণ করে ওই জিনটা, তাহলে ওই জিনের আপরেগুলেশন অথবা ডাউন রেগুলেশন হলে ওই এনজাইমের কাজটা ডিসরাপ্টেড হবে, আর কাজটা না হয় কমে যাবে। একটা এনজাইম, একটা প্যাথওয়ে, যেমন অনেকগুলো প্যাথওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার PIP3 AKT প্যাথওয়ে, জ্যাকিস্টার, এরকম অনেক প্যাথওয়ে আছে, WNT প্যাথওয়ে। এই প্যাথওয়ে গুলো হতে পারে, এই প্যাথওয়ে গুলোর মধ্যে পার্টিকুলার একটা সিগন্যাল ফ্লো হয় এবং আমাদের পার্টিকুলার ফিজিওলজিক্যাল ফাংশন হয়ে থাকে। তাহলে এই প্যাথওয়ে হতে পারে কোনো পার্টিকুলার এনজাইম হতে পারে। যদি আমি একটা এনজাইম বলি এক্সাম্পল হিসেবে, তাহলে হচ্ছে HER2, HER2 এনজাইম, এরকম একটা এনজাইম আছে। এটাকে কাইনেজ এনজাইম বলা হয়। এই এনজাইমটা ব্রেস্ট ক্যান্সারের জন্য মানে দায়ী, এবং দেখা যায় অ্যারাউন্ড 10 to 20% ব্রেস্ট ক্যান্সার যাদের হয় তাদের মধ্যে 10 থেকে 20% মানুষের এই HER2 এর এনজাইম, HER2 একটা এনজাইম, HER2 এনজাইমের অনেক বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার ফলে এই HER2 যে মেকানিজমে কাজ করে, সেই মেকানিজমটা আপনার এই মেকানিজমের কাজটা বেড়ে যায়। ফলে আমাদের যে ব্রেস্ট ক্যান্সারের যে প্রলিফারেশন, মানে নাম্বারগুলো অনেক কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তো আমরা গতদিন বলছিলাম যে এটি আনকন্ট্রোল প্রলিফারেশনটাকে আমরা কিন্তু ক্যান্সার বলি, এবং এর সাথে আরো কিছু ক্যান্সারের হলমার্ক আছে, সেগুলোর জন্য মেকানিজমও বেড়ে যেতে পারে। ধরেন আমরা কোন এনজাইম নিয়ে কাজ করছি তার উপর। তাহলে এই যে HER2 এনজাইমটা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই HER2 কোন একটা মেকানিজমে কাজ করে। তাহলে কোন মেকানিজমে কাজ করে বের করতে হয়, আপনাকে জানতে হয়। তাহলে আপনার ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস করতে হবে। আমার এত কথার এক লাইনে সামারি হচ্ছে যে আমরা ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস করব আমাদের যে জিনগুলো পেলাম, সেই জিনগুলোর এগেনস্টে তারা কোন পার্টিকুলার মেকানিজমে ওই ডিজিজটার প্রোগ্রেশন অথবা প্যাথোজেনেসিসে কাজ করতে পারে। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ একজন একটু ফিডব্যাক দিবেন, ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিসটা বোঝা যায় কিনা। আমি ততক্ষণে লিঙ্কটা ওপেন করি। জি, সাদিয়া আক্তার, আপনি করছেন তাই না? জি স্যার। এই লিঙ্কে তো আমার অ্যাক্সেস নাই। আপনি এটাকে করেন, এডিট করতে হবে আপনাকে, মানে আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যদিও হচ্ছে করছি, আমার মেইলের যাওয়ার কথা।
নোটিফিকেশন ওকে গুড, তুমি যেটা করো তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও, দিয়ে দিলে ও তোমাকে শেয়ার দিয়ে দিবে। ইমেল অ্যাড্রেসটা তোমার আচ্ছা হোয়াটসঅ্যাপ ইয়েতে মেসেঞ্জার থেকে এই যে ইয়েতে মিটে মেসেঞ্জারে দাও, ওখান থেকে নিয়ে তোমাকে শেয়ার দিয়ে দেওয়া। স্যার অ্যানিয়ন উইথ দ্য লিংক এটা করলে হবে? হ্যাঁ তুমি দিয়ে দাও, তোমার ইমেল আইডিটা দিয়ে দাও। ওকে বলে ইমেল আইডি তুমি ওখানে শেয়ার দিয়ে দাও, তাকে শেয়ার দিয়ে দাও। তাহলে চলুন আমরা আপনি করতে থাকেন, আমরা কথা বলি। আমাদের তাহলে ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস করার জন্য আমরা কি কি টুল ব্যবহার করতে পারি? আমরা বেশ কয়েকটা টুল ব্যবহার করতে পারি। তার মধ্যে প্রথম টুল হচ্ছে আমরা দেখাবো সেটা হচ্ছে এনরিচার। তাহলে এনরিচার ডেটাবেস যারা কি করে, বিভিন্ন ডেটাবেসকে একসাথে কালেক্ট করে তার একটা ডেটাবেস বানাইছে। ওই ডেটাবেসে আমাদের জিনগুলো দিয়ে দিলে এই জিনগুলো ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস করতে পারবে। তো ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস হচ্ছে দুইটা টাইপের হয়, দুইটা টাইপসের হয়। একটাকে বলি আমরা প্যাথওয়ে অ্যানালাইসিস, আরেকটাকে বলি আমরা জিন অন্টোলজি। জিন অন্টোলজি আবার তিন ধরনের হয়: মলিকুলার ফাংশন, বায়োলজিক্যাল প্রসেস বা বায়োলজিক্যাল ফাংশন। তাহলে একটা বললাম, আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, সেটা হচ্ছে এমএফ বা মলিকুলার ফাংশন, বিপি বায়োলজিক্যাল প্রসেস। নাম দেখে আপনারা বুঝতেছেন কোনটা কি মিন করে। মলিকুলার ফাংশন মানে মলিকুলার লেভেলে তারা হচ্ছে কি ধরনের ফাংশন প্লে করে, সেটা আমরা পাবো এমএফ অ্যানালাইসিসের মাধ্যমে। বিপি হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, কোন বায়োলজিক্যাল প্রসেসে তারা কাজ করতে পারে সেটার একটা প্রিডিকশন। এবং লাস্ট হচ্ছে সেলুলার কম্পোনেন্ট, সিসি বলি আমরা। এই সেলুলার কম্পোনেন্টে আমরা দেখতে পাবো যে ওই জিনটা সেলের কোথায় কাজ করে, কি নিউক্লিয়াসে কাজ করে না মাইটোকন্ড্রিয়ায় কাজ করে, সেলের কোথায় কোন অর্গানেলে কাজ করে, সেটা হচ্ছে আমরা সেলুলার কম্পোনেন্ট দিয়ে পেয়ে থাকি। এটা হচ্ছে জিন অন্টোলজির পার্ট। আরেকটা হচ্ছে প্যাথওয়ে অ্যানালাইসিস। তাহলে কোন প্যাথওয়ের মাধ্যমে কাজ করে জিনগুলো, সেটা যদি আমরা আইডিয়া পেতে চাই, তাহলে এটা আমাদেরকে করতে হবে কেগ কেগ প্যাথওয়ে অ্যানালাইসিস। এটা হচ্ছে কেগ ডেটাবেস থেকে করতে হয়। এই নাম থেকেই, মানে ডেটাবেজের নাম থেকেই এটা হচ্ছে কেগ অ্যানালাইসিস বলা হয়, কেগ প্যাথওয়ে অ্যানালাইসিস। আরেকটা আমরা করতে পারি, যেমন রিয়াক্টোম একটা ডেটাবেজ আছে, এই রিয়াক্টোম প্যাথওয়ে ডেটাবেস থেকেও আমরা চাইলে করতে পারি। অনেক সময়, বেশিরভাগ আপনারা পেপারে দেখবেন কেগ প্যাথওয়ে অ্যানালাইসিসটাই সবচেয়ে বেশি করা হয়, অনেক পেপারে রিয়াক্টোমও থাকতে পারে, আপনারা চাইলে করতেও পারেন। তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে কেগ, রিয়াক্টোম এবং জিন অন্টোলজির মধ্যে যে তিনটে অ্যানালাইসিস আছে, এগুলো আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা দুইটা টুল দেখাবো, দুইটা টুল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা হচ্ছে একটা দেখবো এনরিচার। তাহলে আপনারা, আমি একটু করি, আমার স্ক্রিনটা দেখাই। আপনারা গুগলে যাবেন, গিয়ে আপনাদের ব্রাউজারে গিয়ে এনরিচআর আমি লিখতেছি, আপনারা দেখেন তাহলে হবে। আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলেন হ্যাঁ ব্রাউজারে যাই। হ্যাঁ, এক মিনিট শারমিন, হ্যালো, শুনতে পাচ্ছ? তুমি যেটা, হ্যালো, হ্যাঁ শারমিন শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, তুমি যেটা করবে সেটা গ্রুপে স্যার যে লিঙ্কগুলো বলবে তুমি ওটা ইয়ে করে ওই লিঙ্কটা তুমি গ্রুপে দিয়ে দিবা, হ্যাঁ? নাম দিয়ে কি কাজ করে শর্ট একটা দিয়ে তুমি গ্রুপে দিয়ে দিবা। এটা যতগুলো এই পর্যন্ত টুলসগুলো ইউজ করছে সেই টুলসগুলো তুমি লিঙ্ক, ঠিক ঠিক আছে? আছে। জি স্যার। ঠিক আছে।
আচ্ছা, আমরা শুরু হচ্ছে গুগলে গেলাম। গুগলে গিয়ে এন রিচ আর এটা লিখে হচ্ছে সার্চ এন রিচ। তাহলে আমি লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আসবে। দেখেন আমি এটা একটু মিনিমাইজ করে দেই। হ্যাঁ। মিস সাদিয়া আপনি একটু বলবেন আপনার হলে, কারণ এখন আমাদের জিএন লিস্ট জি লাগবে স্যার, তো। হ্যাঁ আমি আপনাকে দিয়ে দিয়েছি, আর হচ্ছে এডিটর হিসেবে দিয়ে দিয়েছি আপনাকে। দিচ্ছেন না? হুম, হয়েছে। আপনার কত নম্বর শিটে হচ্ছে আছে কমন জিএন? এটা হচ্ছে 7 নম্বর শিটে। আচ্ছা, এটা আলাদাভাবে করছেন না? আপ এবং ডাউন। জি। আচ্ছা, আমি আপগুলো নিয়ে শুরু করি কাজ। আপনারা হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন অ্যারোটা প্রেস করলে আপনাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে একবারেই। কারণ এই একটা একটা করে যেভাবে ধরে ধরে বেশ টাইম লাগে সিলেক্ট করতে সব। ও মাই গড, আচ্ছা। এটা হচ্ছে একটু টাইম কনজিউমিং। আপনারা হয়তো বা নিশ্চয়ই জানেন, সিএসসির অনেক স্টুডেন্ট আছেন এখানে। এটা হচ্ছে কপি করে নিলাম আমি। কপি করে নিয়ে আমি আমার যে ব্রাউজার ছিল সেই ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে আপনারা এখানে ২ টা কাজ করতে পারেন। এনরিচমেন্ট অ্যানালাইসিসটা আপনারা আপ রেগুলেটেড, ডাউন রেগুলেটেড জন্য আলাদাভাবে করতে পারেন। চাইলে একসাথেও করতে পারেন। তো এখানে যেহেতু অনেকগুলো জিন আছে, কারণ অনেক কম জিন হলে এগুলো আবার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এনরিচমেন্ট অ্যানালাইসিস পাওয়া যায় না। লাইক যদি 50 নিচে হয় বা 100 হলেও হয়, 50 হলে হয়, বাট মানে আপনার সিগনিফিক্যান্ট রেজাল্টটা কম আসবে। তো এজন্য বেশি জিন হলে আপনি আলাদা আলাদা করতে পারেন। কারণ আপ রেগুলেটেড, ডাউন রেগুলেটেড জিনের আলাদা আলাদা ফাংশন থাকবে। কারণ একটার একটা কিন্তু বিপরীত। একটার এক্সপ্রেশন বেড়ে যাচ্ছে, আরেকটার এক্সপ্রেশন কমে যাচ্ছে। তাহলে এদের কিন্তু কাজটা টোটালি অপোজিট। এই জন্য আলাদাভাবে করতে পারেন, একসাথেও করতে পারেন। যদি জিন কম হয় বা আপনার যদি মনে হয় না আমি একসাথে করবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। জিনটা আমি দিয়ে দিলাম। জিনটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করুন, তাহলে হবে। এখানে এটা আসতে একটু টাইম লাগবে, কারণ এখানে অনেকগুলো ডেটাবেজ। এই সবগুলো ডেটাবেজে আপনার জিনের এগেইনস্টে রেজাল্টটা আসতে একটু টাইম লাগবে। এই দেখেন, এই ট্রান্সক্রিপশনের পরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে প্যাথওয়েজ। এই প্যাথওয়েজে ক্লিক করুন। ক্লিক করলে এখানে যতগুলা প্যাথওয়ে অ্যানালাইসিস করা যায় সবগুলোই চলে আসবে। প্রথমটার নাম হচ্ছে রিয়াক্টোম প্যাথওয়ে 24। 24 এর যে আপডেটেড ডেটাবেজ, আপডেটেড ডেটাবেজ হিসেবে আছে। তবে অনেকটা আপডেটেড না এটা, বাট 24 হচ্ছে বেশ ভালোই আপডেটেড। তো এই রিয়াক্টোম প্যাথওয়েজ এগুলো সবগুলো মানে রেজাল্টটা বের করার নিয়ম একই। আমি শুধুমাত্র কেকটা দিয়ে দেখাচ্ছি, আপনারা একইভাবে বাকিগুলো করতে পারবেন। হুবহু একই, হুবহু একই প্যাথওয়ে, মানে একইভাবে রেজাল্ট বের করতে হয়। আমি কেক 2026 এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে কেক দিয়ে এরকম একটা বার প্লট আসবে।
সেল সাইকেল করে মানে ডিভিশন করে, এরপরে তারা কিছুক্ষণ রেস্টিং ফেজে থাকে, আবার যখন বডির প্রয়োজন হয় তখন হচ্ছে সেলটা আবার ডিভিশন শুরু হয়। তো এই সেলুলার সেনেসেন্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি রেস্টিং ফেজে যদি থাকে মানে সেল যদি ডিভিশন না হয় তাহলে কিন্তু আপনার আনকন্ট্রোল পলিফারেশন হওয়ার পসিবিলিটি কম, কারণ সেল তো ডিভিশন হচ্ছে না। সেল যদি ডিভিশন না হয় তাহলে সেলের মধ্যে মানে জিনের মধ্যে কোনো চেঞ্জ মিউটেশন এগুলো হওয়ার চান্সেস মানে একদমই কম, ফলে আপনার ক্যান্সার ডেভেলপ করার পসিবিলিটিও কম। তো সেলুলার সেনেসেন্স যখন ডিসরাপ্টেড হবে তখন আপনার ক্যান্সার গ্রো প্যাথোজেনেসিস হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এরপরে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ইসিএম রিসিপ্টর ইন্টারঅ্যাকশন, এগুলো আপনারা ওয়ান বাই ওয়ান গুগলে গিয়ে চ্যাটজিপিটিতে গিয়ে পড়বেন যে কি বোঝায়, নাহলে আপনারা ম্যানস্ক্রিপ্ট তো লিখতে পারবেন না। আমি দেখাই যে কিভাবে রেজাল্টটা নেবেন। যেমন P53 সিগন্যালিং প্যাথওয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আমাদের টিউমার সাপ্রেসর জিন P53। তো টিউমার সাপ্রেসর জিনের যদি আপনার মানে এই প্যাথওয়েটা ডিসরাপ্টেড হয় তাহলে আপনার ক্যান্সার ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো তার মানে আপনার বোঝা যাচ্ছে যে আপনার ডিজিজগুলো কিন্তু ছিল গ্লিওব্লাস্টোমা, এবং গ্লিওব্লাস্টোমা তো হচ্ছে ওয়ান অফ দ্য ক্যান্সার্স। তো অবশ্যই আপনার ওই ক্যান্সার রিলেটেড প্যাথওয়েগুলো কিন্তু আপনার কেক অ্যানালাইসিসে আসছে। দেখেন এখানে আসলে এই যে ছোট বড় বার, এটা কিসের ভিত্তিতে হয়, এটা কিভাবে বুঝবেন? আপনি হচ্ছে এই বারের উপরে কার্সরটা রাখবেন, দেখাচ্ছে আপনারা বলতে পারেন এখানে পি ভ্যালু কিউ ভ্যালু দেখাচ্ছে, তারপরে অডস রেশিও কম্বাইন্ড স্কোর। তা আমরা শুধু পি ভ্যালুটার দিকে খেয়াল করি, বাকিগুলো হচ্ছে নিয়ে তেমন কাজ করে না। পি ভ্যালুটা গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই জানেন যে আমরা 5% সিগনিফিকেন্স লেভেল মানে আই মিন 0.05 সিগনিফিকেন্স স্কোর ধরেই কিন্তু আমরা কোনো কিছু সিগনিফিক্যান্ট আর নন সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট সেটা হচ্ছে আমরা ডিটারমাইন করি। তাহলে আমাদের পি ভ্যালু আসছে 3.74, 10⁻23 হচ্ছে অনেক অনেক ছোট দেন 0.05, তাহলে এটা হচ্ছে বেশ সিগনিফিক্যান্ট একটা প্যাথওয়ে। এখন এই ছবিটাই আপনারা হচ্ছে এসএস নিয়ে হচ্ছে আপনারা অ্যাটাচ করতে পারেন, বাট এটা অতটা আসলে ফ্রেন্ডলি একটা ফিগার না যেটা দিয়ে আপনি এটা ম্যানুস্ক্রিপ্টে দিতে পারেন। সেহেতু না দেওয়াই ভালো। যদি মনে করেন যে দিবেন, এখানে এসভিজি, পিএনজি, জেপিজি ফরম্যাটে আছে, এগুলো ক্লিক করে দিতে পারেন। ক্লিক করলে আপনার হচ্ছে ফিগারটা ডাউনলোড হবে। তাহলে আমি ক্লিক করছিলাম, ফিগারটা ডাউনলোড হলো, দেখেন এই যে এই সেই ফিগার। ব্যাকগ্রাউন্ডের কারণে এটা দেখা যাচ্ছে না ভালো, যদি আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট হয়ে থাকে তখন কিন্তু এই ফিগারটা ভালো দেখাবে। আমরা এভাবে না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা টেবিলের মাধ্যমে দেখাই। তো আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে আমরা আসলে কি নেই, কতগুলো নিব, অনেকগুলো আছে এখানে দেখেন। এখানে টোটাল প্যাথওয়ে আছে 282টা। আমরা তো এতগুলো ম্যানুস্ক্রিপ্টে রাখি না, এটা আপনার উপর ডিপেন্ড করে। অনেকেই টপ 10 নিতে পারে যদি টপ 10 সিগনিফিক্যান্ট হয়, কারণ পি ভ্যালু লেস দ্যান 0.05 হয়, তাহলে আপনি টপ 10 নিতে পারেন। আপনি বলেন যে টপ 10 নিলে অনেক বেশি হয়ে যায়, আমরা আরো কম নিতে চাই, তাহলে আপনি টপ 5 নিতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি কতগুলো নেবেন। আপনি যাই নেন না কেন সেটা বিষয় না, সেটা হচ্ছে এক্সপোর্ট এন্ট্রিজ টু টেবিল, এখানে ক্লিক করবেন, তাহলে এটা টেবিলটা ডাউনলোড হয়ে যাবে। আমার টেবিলটা ডান কমপ্লিট। এখন হচ্ছে এই যে এই সেই টেবিল, আগের মতোই এটা আপনাকে এক্সেলে নিতে হবে। অল্প একটু সিলেক্ট করে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন, আপনারা হচ্ছে এক্সেলে যাবেন, এক্সেলে গিয়ে পেস্ট করবেন। তো আমি দেখি যে সরাসরি পেস্ট করলে এটা হচ্ছে রো কলাম গুলো ঠিকঠাক নিয়ে নাই কিনা, নিয়ে নিলে আমাদের জন্য খুবই ভালো। তাহলে পেস্ট স্পেশাল ইউজ করা লাগবে না, এটা হয়ে গেছে। এই যে দেখেন জিন ওভারল্যাপ। তাহলে ওভারল্যাপ মানে কি বোঝায়? ওভারল্যাপ মানে বোঝায় যে আপনি জিন টোটাল দিচ্ছিলেন কতগুলো, যেমন অনেকগুলো দিতে পারি, প্রায় মেবি 800 এর মতো জিন থাকতে পারে। তো এর মধ্যে দেখাচ্ছে যে এই প্যাথওয়ের 157টা জিনের মধ্যে আমাদের লিস্টে 43টা জিন আছে। তো
ওই প্যাথওয়ের সাথে ওভারল্যাপ করে আমাদের 43টা জিন। যত বেশি জিন ওভারল্যাপ করবে তত ভালো আর কি, মানে রেশিও আকারে, যে 157 মধ্যে 43 কত, এটা রেশিও যা হবে, আপনার যদি এখানে 250 থাকে তো 250-র ভিতরে 43টা রেশিও। তো এইভাবে রেশিও যত বেশি জিন থাকবে তত ভালো। এবং আপনি গুনে দেখতে পারেন আমাদের এখানে যে জিন লিস্টটা আছে PCNA-CBCA, এখানে গুনতে থাকলে এক এক 43টা জিনই আসবে। এখন এই জিনগুলো কেন লাগবে? কারণ আপনার ম্যানুস্ক্রিপ্টে লেখার সময় লাগবে। এই সেল সাইকেলের উপরে আপনি যে 800টা জিন দিচ্ছেন, 1000 জিন দিচ্ছেন, 1000 জিন তো আপনার এই প্যাথের উপরে কাজ করে না। কোন কোন জিনগুলো কাজ করে আপনার এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছে। এই লিস্ট অনুযায়ী আপনি যখন এই 1000 জিনের উপরে যখন আবার হাফ জিন বের করবেন, মানে টপ সিগনিফিকেন্ট জিন বের করবেন, তখন ফর এক্সাম্পল আপনার একটা জিন বের হয়েছে, সেটা হচ্ছে বাব 1B। এই জিনটা আপনি হাফ জিন হিসেবে পাইছেন, মানে অনেক সিগনিফিকেন্ট জিন হিসেবে পাইছেন। বাব 1 কি মেকানিজমে কাজ করতে পারে এটা তো আপনার ম্যানেজমেন্টে আসা উচিত। কারণ এটা তো আপনি বলতেছেন যে আপনার অ্যানালাইসিসে বাবু 1 হচ্ছে একটা সিগনিফিক্যান্ট আপনার ফাইন্ডিংস, যেটা গ্লিওব্লাস্টোমাতে কাজ করে। তাহলে বাবু 1 কোন মেকানিজমে গ্লিওব্লাস্টোমাতে কাজ করে এটা তো আপনার ম্যানুস্ক্রিপ্টে বলতে হবে, ডিসকাশন পার্টে আপনাকে আনতে হবে। এবং একই সাথে রেলিভেন্ট কোন লিটারেচার আছে কিনা, যে লিটারেচারে বাবু 1B কোন মেকানিজমে গ্লিওব্লাস্টোমাতে কাজ করে সেটা যদি আছে কিনা। যদি থাকে তাহলে তো আপনি ওইটা সাইড করে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি ক্লেম করবেন যে আপনি বাবু 1-এর একটা পসিবল রোল বের করছেন গ্লিওব্লাস্টোমাতে। তো আপনার তো নিউ ফাইন্ডিংস পেলে তো আপনার জন্য বেটার। আমরা তো নিউ কিছু বের করার জন্য আসলে রিসার্চটা করে থাকি। তাহলে এই হচ্ছে আমার অ্যানালাইসিস এই পার্টের। কারো কোনো আচ্ছা, বাকি কলামগুলো কি? বাকি কলামগুলো এগুলো লাগবে না। আপনারা আপনাদের যে কোনো পেপার ফলো করলে দেখতে পাবেন এখানে এই অ্যাডজাস্টেড পি ভ্যালু অথবা পি ভ্যালু, যে কোনো একটা পি ভ্যালু হচ্ছে ফলো করবেন, অ্যাডজাস্টেডটা ফলো করাই বেটার। এর আগেও আমরা বুঝছি, কারণ কি অ্যাডজাস্টেড দিয়ে আপনারা এই যেভাবে করে নিয়ে নেবেন, নিয়ে টেবিল বানায়া জিনগুলো রাখতে পারেন। এই জিনগুলো রেখে একটা 3টা কলাম করতে পারেন, টার্ম, ওভারল্যাপ, সরি 3টা হবে না, বেশি হবে, টার্ম, ওভারল্যাপ, অ্যাডজাস্টেড পি ভ্যালু অর পি ভ্যালু অ্যান্ড জিনস। এই 4টা কলাম দিয়ে আপনি টেবিল তৈরি করে ম্যানুস্ক্রিপ্টে দিতে পারেন। ঠিক একইভাবে আপনারা রিঅ্যাক্টম ফলো করতে পারেন এই প্যাথওয়ে অ্যানালাইসিসের উপরে। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ, থাকলে বলবেন, না থাকলে বলবেন, দ্রুত একটু কাইন্ডলি প্লিজ। আচ্ছা, যে স্টুডেন্টের করছে মিস সাদিয়া, আপনি বলবেন একটু আপনি বুঝতে পেরেছেন কিনা? জি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এইভাবে আপনি আপনার অ্যানালাইসিস গুলো হচ্ছে করে ফেলবেন। এখন আমরা পরের অ্যানালাইসিস গুলোতে যাই। তাহলে একইভাবে রিঅ্যাক্টমে ক্লিক করে দেখেন, আমি জাস্ট এটা ডাউনলোড করে দেখাবো না, এই যে ক্লিক করার পরে এরকমই আসবে। যেহেতু এটাও প্যাথওয়ে অ্যানালাইসিস, এখানে নতুন কিছু প্যাথওয়ে আসতে পারে, যেমন দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আসলে চেঞ্জ হলে কি এই যে র্যাঙ্কিং মেথডটা চেঞ্জ হয়ে যায়। দেখেন এখানে লেখা আছে যে র্যাঙ্কিং মেথডটা কি, কম্বাইন্ড স্কোর র্যাঙ্কিং। তো কম্বাইন্ড স্কোর র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে ফার্স্ট করেলেশন অফ EMI1 এই প্যাথওয়েটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, এই জন্য এটা উপরে উঠে গেছে। তা আবার এটার উপরে কি করবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে দেখেন এবার আসছে পি ভ্যালু র্যাঙ্কিং। তো আমি ইউজুয়ালি এখন পর্যন্ত যতগুলো দেখি পি ভ্যালু র্যাঙ্কিংটাই সবচেয়ে বেশি ফলো করা হয়। তো এই পি ভ্যালু সেল সাইকেল চেক পয়েন্ট, আমি এর আগেই বলছি যে চেক পয়েন্ট সেল সাইকেলকে কন্ট্রোল করার জন্য কতগুলো চেক পয়েন্ট থাকে। এই চেক পয়েন্টগুলো যখন ঠিকঠাক চেক দিতে পারে না সেল সাইকেলটাকে,
সেল বলতেছে যে ডিভাইড করা উচিত, চেক পয়েন্ট বলবে নো, দেয়ার ইজ নো নিড অফ ডিভিশন অফ সেল, তখন হচ্ছে সেল ডিভিশনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। চেক পয়েন্টগুলো যদি ডিসরাপ্টেড হয় তাহলে চেক পয়েন্ট আপনার কাজ করবে না। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশের বর্ডার হচ্ছে একটা চেক পয়েন্ট, বর্ডার যদি ফেল করে তাহলে হচ্ছে ফরেন কান্ট্রির বাংলাদেশে ইনভেট করবে, বাংলাদেশের হচ্ছে সোভারেনিটি ফল করবে। তো সেল সাইকেল চেক পয়েন্ট ঠিক তেমনই একটা জিনিস। হয়তো এগুলো এক্সপ্লানেশন আসলে আমি পড়লে হয়তো আপনাদের বেটার হতে পারে, কারণ আপনারা অনেকে নন বায়োলজিক্যাল ফিল্ডে থাকতে পারেন, এই জন্য আমি একটু বলার ট্রাই করছি একটু অল্প অল্প আর কি। তো আপনারা এগুলো নিজেরা পড়বেন। আমি ওই জানি ছিলাম এনরিচারের মধ্যে ছিলাম। তাহলে এবার আমরা আরেকটা পার্ট ছিল আমাদের অ্যানালাইসিসে, সেটার নাম হচ্ছে অন্টোলজি। জিন তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, সেলুলার কম্পোনেন্ট এন্ড মলিকুলার ফাংশন। তো আমি একটা দেখাচ্ছি, আপনারা হচ্ছে একই মেকানিজম ফলো করে বাকিগুলো বের করবেন, সরি মেকানিজম না, একই পদ্ধতি অবলম্বন করে বের করবেন। তো ক্লিক করার পরে প্রিভেলো র্যাঙ্কিং চলে আসলো, এখানে কি কি আছে আপনি দেখবেন। দেখার পরে আমি অলরেডি এগুলো নিয়ে কথা বলছি। টেবিলে ক্লিক করবেন, টেবিলে ক্লিক করলে হচ্ছে এই যে এক্সপোর্ট টু এন্ট্রিজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে একটা হচ্ছে টেক্সট ফাইল আসবে, টেক্সট ফাইল আসলে কপি করবেন, কপি করে এক্সেলে জি, ইন্টারের কথা বলবেন বুঝেছি। না কেন? আহ, ছেলে একইভাবে এই বাকি দুটার জন্য করবেন, হোপফুলি পারবেন আপনারা। একইভাবে করা যায়, কোনো চেঞ্জ নাই। এরপরে আমি ডিজিজ বা ড্রাগস এখানে ক্লিক করলাম, এখান থেকে দু একটা অ্যানালাইসিস হচ্ছে আমরা চাইলেও নিতে পারি। এর মধ্যে কোনটা নেওয়া যায়? Okay. আপনারা যদি পেপার পড়ে থাকেন তাহলে পেপারে দেখতে পারবেন, এখানে হচ্ছে দেখেন আমি যে দিচ্ছি হচ্ছে ডিজিজ অর ড্রাগস, এই পার্টটাতে যেটা অ্যানালাইসিসটা হয়, আপনি যে জিনগুলো দিচ্ছেন এই জিনগুলো আসলে পার্টিকুলারলি কোন জিনের সাথে জড়িত, মানে সরি কোন ডিজিজের সাথে জড়িত। আপনি তো আপনার অ্যানালাইসিস অনুযায়ী ক্লেম করতেছেন এটা গ্লিওব্লাস্টোমার জিন, আসলে কি এটা গ্লিওব্লাস্টোমার জিন? এটাকে আমরা ভ্যালিডেশন বলতে পারি, অথবা বেঞ্চ মার্কিং বলতে পারি, আহ, যেটা হচ্ছে এস্টাবলিশ ডেটাবেস থেকে আপনাকে দেখানো যে আপনার জিনগুলো আসলেই আপনার ওই পার্টিকুলার ডিজিজের সাথে তাহলে আপনার কি হয়, ক্লেমগুলো আর একটু স্ট্রং হয়। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো যে কিভাবে ডিজিজ গুলো বের করতে পারি। ডিজিজের জন্য আমরা হচ্ছে খুব আহ, ভালো হচ্ছে যে হচ্ছে আপনার এখানে আমি দেখলাম মাত্র এই যে ডিসজিনেট, আমরা ডিসজিনেট ফলো করতে পারি চাইলে। ডিসজিনেট ডেটাবেজে দেখেন আপনাকে বলতেছে, আচ্ছা ক্লিক করলেই র্যাঙ্কিংটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আমি একটু এর উপর ক্লিক করি, ডিসজিনেট আপনাকে দেখাবে আপনার জিনগুলো আসলে কোন ডিজিজের সাথে জড়িত। দেখেন এই যে আপনি গ্লিওব্লাস্টোমা, সাদিয়া আপনি কি দেখতে পাচ্ছেন আপনি যে আপনার জিনগুলো যে আসলে জি, গ্লিওব্লাস্টোমা, এটাকে আমরা জি, জি। ভ্যালিডেশন বলতে পারি, অথবা হচ্ছে বেঞ্চমার্কিং বলতে পারি। যেখানে নিওপ্লাজম, আপনার গ্লিওব্লাস্টোমা অবশ্যই একটা নিওপ্লাজম, নিওপ্লাজম মিন্স ক্যান্সার। আর এটা হচ্ছে নিওপ্লাজম মেটাস্টেসিস, তার মানে আপনার জিনগুলো মেটাস্টেসিস মানে হচ্ছে আমাদের ক্যান্সার সেলগুলো এক টিস্যু থেকে বা এক অর্গান থেকে আরেক অর্গানে ছড়িয়ে পড়া। এবং বলে না যে ক্যান্সারটা পুরো বডিতে ছড়ায় পড়ছে, ফলে মানে একদম লেট স্টেজ ক্যান্সারগুলোতে গিয়ে এগুলো এটা হয়। গ্লিওব্লাস্টোমা এবং দেখেন ব্রেস্ট কার্সিনোমা, লিভার। আচ্ছা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমি তো এই যে দেখেন গ্লিওমা গ্লিওব্লাস্টোমা দুটাই আছে, কিন্তু বাট বাকি ক্যান্সারগুলো কেন আসতেছে? কারণ ক্যান্সারের যে জিনগুলো এগুলো মোটামুটি কমন, মানে একই জিন প্রায় অলমোস্ট অল ক্যান্সারে হচ্ছে রোল প্লে করে। এজন্য এই রিলেটেড জিনগুলো দিলে অটোমেটিক অন্য অন্য ইগুলো চলে আসে। বাট আপনার লাক ভালো যে আপনার জিনগুলোর ক্ষেত্রে গ্লিওব্লাস্টোমা অ্যাটলিস্ট আপনার মানে লিস্টে আছে। অনেকেরই দেখবেন যে জিন দিলেও আপনার লিস্টে হয়তো গ্লিওব্লাস্টোমা আসতেছে না, বা আসলেও ওইটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না।
আপনারটা দেখুন, এটার পি ভ্যালু হচ্ছে বেশ ছোট, 0.05 এর চাইতে সিগনিফিক্যান্ট। বাই দ্য হোপফুলি একইভাবে টেবিলে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে যেসব কলাম আপনার মনে হয় যে দিলে ভালো আপনার জন্য ইন্টারপ্রেট করার জন্য, সেই সব নিয়ে আপনারা আগাবেন। ডিসজিনেট গেল। আমি তাহলে হচ্ছে এই ভিউটা দেখলে সুবিধা হয়। আমি আবার একটু ক্লিক করে নিলাম। আপনারা পেপার পড়বেন, পেপার পড়ে আপনাদের যে ওই পেপার ফলো করলে যে ডেটাবেসগুলো পাবেন মিলবে, সেই ডেটাবেসগুলো নিতে পারেন। তবে আমি একটা এক্সাম্পল দিলাম, এরপরে আমি এবার ড্রাগ নিয়ে কথা বলি। ড্রাগ নিয়ে বলতে আমি যেটা বুঝাচ্ছি, কেউ কিছু বলবেন? ইয়া স্যার, নিওপ্লাজম এটা মানে কি? নিওপ্লাজম আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। নিওপ্লাজম আমি বলছি। নিওপ্লাজম মানে হচ্ছে আপনার মানে ক্যান্সার আর কি, ক্যান্সারেরই হচ্ছে মানে সিনোনিম হচ্ছে আপনার নিওপ্লাজম। তো নিও মিনস আপনারা তো জানেন, নিও মিনস নতুন আর কি। তো প্লাজম দিয়ে বোঝায় হচ্ছে নতুন নতুন সেল ডিভিশন অনেক বেশি। তো এটাকে আমরা ক্যান্সারের সিনোনিম হিসেবে ধরে থাকি। আপনি বুঝতে পারছেন? জি স্যার, নিওপ্লাজম থ্যাংক ইউ। জি আর স্যার। মেটাস্টেসিস তো বললাম। মেটাস্টেসিস জি, বলতে বোঝাচ্ছে যে আপনার ছড়িয়ে পড়া। ক্যান্সার। এক্স্যাক্টলি, আপনি বুঝতে পারছেন। ক্যান্সার সেলগুলো ছড়িয়ে পড়াতে ক্যান্সারে মেটাস্টেসিস হয়, এই জন্য লেখা আছে নিওপ্লাজম মেটাস্টেসিস। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। থ্যাংক ইউ। আপনারা কনফিউশন হইলে অবশ্যই জিজ্ঞেস করবেন, হ্যাঁ? কারণ আপনি এটা হচ্ছে এই গুগল করে পড়ার চাইতে মানে পড়ে হয়তো বা না বুঝতে পারেন, আরেকজনের হেল্প নিলে হয়তো বা সেটা আপনি আরো কম সময়ে বুঝতে পারেন, অথবা কিছু বুঝলেও এটা যখন আপনি পরবর্তীতে নিজে একটু গুগল করবেন, আপনার কনসেপ্ট আরো অনেক বেশি ক্লিয়ার হবে। আমি যেটা বলছিলাম, আরো এই যে অমিম ডাটাবেস, অমিম ডিজিজ, এটাও খুব ভালো ডিজিজ বের করার জন্য আর কি, হ্যাঁ? তো অমিমটা ফলো করতে পারেন। এরকম আপনারা যে জিওস ক্যাটালগ, এগুলো অনেক পেপারে থাকে, আমি দেখছি, আপনারা এগুলো দেখতে পারেন। এরপরে আমি যেটা যাব সেটা হচ্ছে ড্রাগ। মানে এই পার্টটা আসলে আলাদা একটা পার্ট হওয়ার কথা, বাট আমরা চাইলে এখানে এটা দেখাতে পারি। এটা হচ্ছে মানে এখান থেকে অ্যানালাইসিসটা করতে পারি। আপনি যে জিনগুলো বের করলেন, আমাদের এরকম একটা পার্ট থাকে যে আমাদের জিনগুলো আহ, কোন ড্রাগের টার্গেট হতে পারে। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি এটা। সেটা হচ্ছে যে আমাদের যে ড্রাগগুলো আমরা খাই, এই ড্রাগগুলো আলটিমেটলি কোনো একটা এনজাইম, কোনো একটা প্যাথওয়ের, কোনো একটা প্রোটিনকে গিয়ে হচ্ছে কি করে, ওটার সাথে বাইন্ড করে। বাইন্ড করে ওইটার যে নর্মাল ফাংশন সেটা কিন্তু প্লে করতে হেল্প করে। মানে সরি, মানে আহ, হ্যাঁ, এটাই আর কি, প্লে করতে হেল্প করে। মানে আমি যদি বলি যে আমাদের বডিতে কিছু এন্ডোজেনাস মিনস আমাদের এন্ডোজেনাস কিছু লিগ্যান্ড থাকে, যেগুলো গিয়ে যখন ওই রিসিপ্টর বা প্রোটিনে বাইন্ড করে, তখন হচ্ছে একটা পার্টিকুলার মানে পাথওয়ে, একটা মেকানিজম প্লে করে। মানে আমরা যে একটা নর্মাল হিউম্যান বিং, আমাদের বডিতে কত কিছু হচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার হার্ট ব্রিদিং হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, আপনার কেটে গেলে সেটা ঠিক হয়ে যাচ্ছে, এই যে কত কিছু হচ্ছে আপনার বডিতে ফাংশন, সেখানে অবশ্যই অনেক অনেক প্রোটিন, প্রোটিন মানে আমরা লিগ্যান্ড বলি হচ্ছে আপনার আহ, যখন কোনো এনজাইমের সাথে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড বাইন্ড করে কাজটা করে। আপনারা অবশ্যই করছেন এই যে এনজাইমের যে কাজ, 9, 10 ইন্টারমিডিয়েট অনেক করছেন, এখানেও করতে পারেন। যখন বাইন্ড করে তখন হচ্ছে এই রিয়াকশন গুলো হয়ে থাকে। তো আমরা এটাকে বলছি লিগ্যান্ড, যেটা এনজাইমের সাথে বাইন্ড করে কাজটা করে। তাহলে এই লিগ্যান্ডের কাজ যখন মানে লিগ্যান্ড বাইন্ড করতে পারতেছে না, লিগ্যান্ড যে কাজ করার কথা সে কাজ হচ্ছে না, তখনই তো আপনার ডিজিজটা হচ্ছে। তাহলে এইখানে আপনার লিগ্যান্ডটা যেহেতু ফেল করতেছে, আপনাকে বাইরে থেকে একটা লিগ্যান্ড দিতে হবে, যেন ওই লিগ্যান্ডটা আপনার ওই এনজাইমের সাথে বাইন্ড করে আহ, ওই ফেইল্ড লিগ্যান্ডকে রিপ্লেস করে আপনার কাজটা আবার পুনরায় ঠিক করতে পারে। তাহলে আপনি এখানে বাইরের লিগ্যান্ড বলতে কাকে বোঝাচ্ছেন? বাইরের লিগ্যান্ড বলতে আমরা বোঝাচ্ছি ড্রাগসকে। আমরা হচ্ছে একটা ড্রাগ খাই ঠিক এই কারণে, যেন আমাদের আচ্ছা, সিএসসি স্টুডেন্টদের জন্য আমি আরেকটা 1 মিনিট টাইম বেশি নেই। সেটা হচ্ছে যে আমরা যদি প্যারাসিটামল খাই, তাহলে প্যারাসিটামল গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটা এনজাইম আছে, সরি প্রোস্টাগ্ল্যান্ডিন বলতেছি, সাইক্লোঅক্সিজিনেজ, এই সাইক্লোঅক্সিজিনেজ এনজাইমের সাথে বাইন্ড করে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করাটা আমাদের হচ্ছে মানে আমাদের যে
মানে আমরা পেইনটা যে ফিল করি, এই পেইনটা ফিল করার কারণে আমাদের এই সাইক্লোঅক্সিজেনের যে এনজাইমটা দায়ী। তো আমাদের এই যখন এটা সাইক্লোঅক্সিজেনের সাথে বাইন্ড করে এবং এটার কাজটাকে বন্ধ করে, তখন কিন্তু আমরা পেইন ফিল করাটা মানে বন্ধ হয়ে যায় আমাদের বডিতে, আমরা পেইনটা ফিল করি না। তো ঠিক একইভাবে আমরা যদি এখানে তাহলে আমরা এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু ড্রাগ সাজেস্ট করতে চাই যে গ্লিওব্লাস্টোমা এটা একটা ডিজিজ ইটসেলফ। তাহলে ডিজিজটাকে যদি কিউর করতে হয় তাহলে এটা ড্রাগ ডেভেলপ কিন্তু অনেক আলাদা একটা প্রসেস, আলাদা কিছু, আমরা তো আসলে ওইসবে যেতে পারবো না, ওইসব আলোচনা ইরিভেলেন্ট। তো আমরা আসলে দেখাতে যাচ্ছি যে এক্সিস্টিং যে ড্রাগগুলো আছে যেগুলো অলরেডি কোথাও না কোথাও রিপোর্টেড, হ্যাঁ, এটা হয়তো বা ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে, অথবা কেউ রিসার্চ আর্টিকেল যে এইটার এই জিনের এগেইনস্টে কাজ থাকতে পারে, এই ডেটাবেস গুলোই আমরা করে এখানে অ্যানালাইসিসটা করছি। তাহলে সবচেয়ে ভালো একটা ডেটাবেস হচ্ছে এখানে হচ্ছে যে দেখেন এই এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তো প্যালবোসিক্লিব হচ্ছে আপনার লিস্টে প্রথমেই আসছে এবং আপনি বলতে পারেন যে গ্লিওব্লাস্টোমাতে প্যাক্লোসিক্লিব হচ্ছে কাজ করতে পারে। এবং দেখেন ডাউন লেখা আছে, ডাউন মিনস আপনি যে জিনগুলো দিচ্ছেন না ওই জিনের ফাংশনকে ডাউন করতে পারে, কারণ আপনি তো দিচ্ছেন যে ওই জিনগুলো আপরেগুলেটেড হয়ে যায়। দেখেন মানে লিঙ্ক আপটা করা শিখেন, সেটা হচ্ছে আপনি যে লিঙ্ক মানে সবসময় যে এখানে ডাউনে আসবে এমন না, আপও আসতে পারে, কারণ আপনার জিন যে আপরেগুলেটেড জিন দিলেই যে সব ড্রাগ আপনার জিনকে ডাউন করবে, মানে এটা এরকম বিষয়টা না। তবে লিঙ্কসের মেকানিজমটা এরকম যে যেসব জিন আপরেগুলেটেড হয়ে যায়, যেসব জিন আপরেগুলেটেড হয়ে যায়, লিঙ্কস এই ডেটাবেসটা সাজেস্ট করে যে কোন ড্রাগগুলো ইউজ করলে আপনার ওই জিনের এক্সপ্রেশন ডাউন হয়ে যাবে। এই জন্য এই লিঙ্কসটা বেশ ভালো। L1000 একটা প্ল্যাটফর্মের নাম। তো এখানে এই জিনগুলো প্যালবোসিক্লিব, AMG232 এগুলো হচ্ছে আপনার এগুলো এখনো আইএনএন নেম বা কমন নেমে ড্রাগগুলো আসে নাই বাজারে। এগুলো যারা এগুলো নিয়ে কাজ করছে তারা এখানে আপনার সংক্ষেপ নাম দিয়ে এটা রাখছে। আপনারা ল্যাবে করেন না, আপনাদের কিছু হইলে আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে আপনার রোল নাম্বার দিয়ে একটা কোড দিয়ে দেন। তো ঠিক একইভাবে এখানে ড্রাগের কোড দেওয়া আছে। তো এটা গুগলে সার্চ দিয়ে আপনি যদি কপি করে গুগলে দেন তাহলে হয়তো বা এটার নাম মানে প্রত্যেক অবশ্যই এটা একটা সংক্ষেপ নেম হলেও এটার এগেনস্ট একটা কেমিক্যাল নেম আছে। তো এই কেমিক্যাল নেমটা আপনারা চাইলে বের করতে পারেন। তো এই জন্য লিঙ্কস ডেটাবেসটা বেশ ভালো একটা ডেটাবেস। আমি আরেকটা ডেটাবেসের কথা বলবো এখানে, আমি নামগুলো বলে দিই, অ্যানালাইসিস তো একই। যেমন দেখেন DSIG-DB, এটার ফুল ফর্ম হচ্ছে ড্রাগ সিগনেচার ডেটাবেস। এই ড্রাগ সিগনেচার ডেটাবেস এটাও আপনার বেশ ভালো। এটা আলাদাভাবে DSIG-DB আলাদাভাবে আপনার ডেটাবেস আছে। আমি দেখাই, DSIG-DB আলাদাভাবে ডেটাবেসও ইউজ করতে পারেন, আবার হচ্ছে ওইখান থেকেও ইউজ করতে পারেন। এই যে DSIG-DB এগুলো আসলে কি ওই এনরিচার সবাইকে নিয়ে হচ্ছে আপনার এটা করে। তো দেখেন যে এরা অ্যাপ্রুভ ড্রাগ কতগুলো আছে তাদের ডেটাবেসে, কাইনেজ ইনহিবিটর কতগুলো, মানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে এখানে। যদিও আমি ডিসিগ ডেটাবেস পার্সোনালি কখনো ইউজ করি নাই, আপনার এখান থেকে কখনো ডেটাবেস আমাদের এই পার্টের অ্যানালাইসিস এখানেই কমপ্লিট। আপনারা আপনাদের বিভিন্ন রিসার্চ পেপার ফলো করে যেটা ভালো লাগে, তবে আমার সাজেস্ট থাকবে লিঙ্কস এল এই ডেটাবেসটা মানে ইউজ করতে পারেন, ভালো, কারণ এটা আপনার জিনকে ডাউন করে, এটা একটা আইডিয়া দেয় যেটা করবে এমন ড্রাগই আমাদের দরকার। আপনার সবচেয়ে এই যে দেখেন এস্ট্রাডিয়াল, আর সিটিডি হচ্ছে আপনার এটা একটা মানে কমন নেম, এটা কিছু না, নামটা দেখবেন সিটিডির আগের। এস্ট্রাডিয়াল এটা একটা এনজাইম, কেন আসছে আই ডোন্ট নো। এটা আমাদের ফিমেলের নর্মাল একটা
একটা হরমোন। ড্যাসাটিনিব হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। সাইক্লোস্পোরিন এ, এটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। রিজারভেট্রল, এটা অ্যান্টি ক্যান্সার প্লাস আর অনেক কাজ আছে। ক্যালসিট্রাল, এটা সরাসরি ক্যান্সারের সাথে রিলেটেড। তো এরকম হচ্ছে আপনারা করতে পারেন। এখন পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা বলেন। আমার এইটার দেখানো কমপ্লিট, খুবই ভালো একটা, আপনারা চাইলে ইউজ করতে রিসার্চে ইউজ। বুঝতে পারছেন আপনারা আমি যতগুলো দেখাইছি। আমি একটু ইলাবোরেট করছি আপনাদের সুবিধার্থে। হয়তো বা আপনারা আসলে জানি না বোরিং হচ্ছেন কিনা, বাট একটু চেষ্টা করছি যে প্রথমবার দেখালে আপনাদের যেহেতু রেকর্ডিং, আপনারা হয়তো বা পরে এটা দেখে একটু মাথার উপর দিয়ে অকিবর, দেখে পরে হ্যালো। দেখে রাখুন কিন্তু। হ্যাঁ, অকিবর জি শুনতে স্যার, পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এইগুলো তো বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন হচ্ছে আসলে আহ, কি বলি, আমাদের আর প্রোগ্রামিং দিয়েও আসলে পাথয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইজ করা যায়। সাধারণত এখন বিভিন্ন ধরনের আর প্রোগ্রামিং টুলস দিয়ে সাধারণত পাথয়ে এক এক পাথয়ে অ্যানালাইজ করা হয়। তার জন্য একটা টুলস আছে, ওই টুলসটা হয়তো তোমাদের হচ্ছে ওটার মাধ্যমেও হচ্ছে ওখানে অ্যাকাউন্ট করলে যদি জিনগুলো দেওয়া হয় তাহলে পাতে এগুলা বিভিন্ন ইয়েগুলা তোমাদের ইজিভাবে দেওয়া হয়, যেটা আসলে তোমাদের পেপারে ওইগুলো দিলে আরো বেটার হয় আর কি। হুম, সেইগুলো হয়তো আমরা ফার্দার সামনে ওই টুলসগুলো সম্পর্কে আমরা বলবো, কিন্তু ইনিশিয়ালি আমাদের এখানে আজকে যে পর্যন্ত আলোচনা হলো, এখন এখানে হয়তো অনেকে সাইটোস্ক্যাপ তোমার ইনস্টল দেওয়া নাই। সাইটোস্ক্যাপ আমরা হয়তো পরেও আমরা দেখতে পারি, কোনো সমস্যা না। হয়তো সাইটোস্ক্যাপ নাও ইউজ করলে তোমাদের হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিসার, হয়তো আরও কিছু টুলস আছে, সেই টুলসের মাধ্যমেও আমরা ওগুলি তোমার হচ্ছে পিপাই নেটওয়ার্ক অ্যানালাইসিস অথবা হাবজিনগুলো বাইন্ড আউট করা যায়। কিন্তু সাইটোস্কোপ ইউজ করলে আরও স্মার্টলি অনেক ভালো করা যায়। সেগুলো হয়তো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, কিন্তু আমাদের কথা হচ্ছে তোমাদের সামনে নিয়ে যাওয়া, আর হয়তো তোমাদের ওই টুলসগুলো সম্পর্কে একটু বলে দেওয়া এবং ওরা যাতে বাসায় একটু দেখতে পারে সেটার জন্য সামনে ইয়ে করা। কিন্তু আমাদের ইনিশিয়ালি হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে স্টুডেন্টের নামগুলা অ্যাসাইন করা। সে ওই শিটে কি তোমরা নামগুলা দিছো? হ্যাঁ, আচ্ছা, আমি একটু ধরে ধরে তাহলে তোমাদের একটু ইয়ে করি সবাইকে। তাহলে যারা যারা নাম দিছো তারা তো দিছো, বাকি অনেকে যারা আসছো তাহলে নামগুলা দিলে সেক্ষেত্রে তাহলে আমাদের ইয়ে হয় আর কি, কাজের জন্য সুবিধা হয়, সামনে কিভাবে আমরা অ্যাপ্রোচ নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো আমরা অনেকে আসো, তাহলে সেক্ষেত্রে আহ, তোমাদের নামগুলা দিলে সেক্ষেত্রে যার যেটা কাজ আছে সেটা আমাদের কাজ হচ্ছে নেক্সট তোমাদের যে যেটা কাজ করছো সেটা কাজটা অ্যাপ্রোচ হলো, এবং সেই অনুযায়ী আমাদের কোন কাজটুক করা দরকার সেই অনুযায়ী আমরা ফার্দার হচ্ছে তোমাদের যেটুকু সাপোর্ট লাগে আমাদের এখান থেকে সাপোর্ট দিয়ে ওই কাজটা কি আপাতত অ্যানালাইজ লেভেলটা আসে। ওকে, দেন হচ্ছে আমরা কিভাবে পেপার লিখবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ সামনে যদি আমাদের ডাটাগুলো থাকে দেন হচ্ছে আমরা ওই কাজগুলো আমরা করবো। এখানে শীতে তাহলে তোমাদের এখানে কয়জন আছো বা নাম কয়জন লেখছো সেটা একটু দেখতে হবে। আমাদের শীতটা একটু অন করো। তারা আহ, কয়টা নাম আসছে? সাত আটটাই আসছে না, বাকিগুলো তোমরা লেখো। সাদিয়া আক্তার, সুস্মিতা,
কর্মকার লেখো না এগুলো জয়েন্ট হতে পারে, সিঙ্গেল হতে পারে। স্যার আমি দিয়ে দিচ্ছি। হুম হুম এই সবাই তোমরা আসো। হ্যালো, বলি তাহলে তোমাদের একটু জাস্ট ইয়ে করো। শাহরিয়ার আহমেদ তোমার নাম লিখছো? জি স্যার আমারটা লেখা হয়েছে। আচ্ছা ইয়ে তোমার হচ্ছে তাসনিম আফরোজ শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার নাম আছে না জি নেই? স্যার। জি সুস্মিতা স্যার আছো? লিখেছি। লিখে দিছো। তো ওকেবল স্যার যেভাবে বলছে সেইভাবে তোমরা ডেটা সেট ওখান থেকে কালেক্ট করতে পারো। আর একটা দিক হয় তোমরা ডেটা সেট কালেকশনের জন্য যেটা করতে পারো, নেটে গুগলে লিখে তুমি যদি এটা বলো এই যে জিএসি ডাটা সেট অফ অমক ডিজিজ, যেমন জিএসি ডাটা সেট অফ হার্ট ডিজিজ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এইটা সার্চ দিলে তাহলে দেখবে যে অনেকগুলো পেপার চলে আসছে। হ্যাঁ, তাহলে ওই পেপারগুলো থেকেও তুমি যদি ডাটা সেটগুলো নাও তাহলে হবে। আর ডাটা সেট সিলেকশনের জন্য সবসময় যেটা দেখতে হবে যেটা হচ্ছে ডাটা সেটের ভিতরে যাতে স্যাম্পল সংখ্যা যাতে বেশি থাকে। ওকে, স্যাম্পল সংখ্যা বেশি থাকে বলতে হচ্ছে এখানে নর্মাল এবং ডিজিজ স্যাম্পল যাতে বেশি থাকে তাহলে তো আমাদের কাজটা বেটার হবে। নর্মাল আর ডিজিজ স্যাম্পল যাতে বেশি থাকে সেই পয়েন্টগুলো আমাদের ফোকাস করতে হবে, তাহলে আমাদের জন্য বেটার হবে। ওকে, এই শাহরিয়ার আহমেদ সামি তোমার নাম কি লেখা আছে এখানে? শাহরিয়ার আহমেদ সামি নেই? সেটের উপরেও আমরা হচ্ছে যদি মেশিন লার্নিং এই ডাটা সেটগুলো ডাউনলোড করে মেশিন লার্নিং অ্যাপ্লাই করি অথবা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ মডেল অ্যাপ্লাই করি, সেগুলোও আমাদের করা যাবে। আসলে এখানে কাজের অনেক ধরন আছে, ভাগ আছে, বাট ইনিশিয়ালি ডাটা সেটগুলোতে কীভাবে অ্যানালাইজ করা লাগে সেগুলি তোমাদের এখানে দেখা হচ্ছে। আমাদের ফাইনালি এই পরে আমরা স্টেপ বাই স্টেপ, কারণ ইনিশিয়ালি যদি আমরা ওই পর্যায়ে যাই তাহলে হবে না। ইনিশিয়ালি আমরা এগুলো ডাটা সম্পর্কে তোমরা কীভাবে কাজ করছো সেগুলো দেখানো হচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ পরে ওই কাজগুলো আমরা দেখব। ঠিক আছে, কারো কোনো কথা আছে? ওকেবুর আমার মনে হয় কি সামনে কোনো ইয়ে করবা, অ্যাপ্রোচ নিবা? আমরা সামনে বলতে অ্যাপ্রোচ বলতে হ্যাঁ হ্যাঁ, আমাদের যেটা করি আমরা, যেটা এখানে যে কজন আছে, যে কজন নাম এখানে ইয়ে করছে সেই কজন নিয়ে আমরা সামনে ধরো তোমার একটা ওদের